বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন, আজ ইশক তোর কাটে না যে ঘোর কেন বল। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। রুদ্র ভ্রুকুচকে সূচনার দিকে এগিয়ে এলো। সূচনার হাত কাঁপতে আছে, বড় বড় চোখ করে চেয়ে আছে সে। রুদ্র মুখে গম্ভীর ভাব নিয়েই বলল, চাটা রেখে রুম থেকে বের হও। সূচনা ভয়ে ভয়ে বিছানার পাশে টেবিল ল্যাম্পের পাশে চায়ের কাপ রাখলো। রুদ্র কাবার থেকে সাদা রঙের কাবলি বের করে পেছন ঘুরতেই দেখলো সূচনা ভয়ে চোখে চেয়ে আছে। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কথা কানে যায় না? এভাবে দাঁড়িয়েছিস কেন? সমস্যা কি? হালকা ধমক দিল। সূচনা খানিক কেঁপে উঠল, কাপা গলায় বলল, তোমার চু। বাকিটা বলার আগে রুদ্র চিৎকার করে বলল, শাট আপ। এটা কথা বলবি না তুই। ওই মেয়েটা তোর সাথে ছিল না? তোর বাস থেকে উঠে আমার রুমে এসে এসব কাণ্ড করে গেল। তুই কি মরেছিলি? সূচনার চোখ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে এলো। ঘুম ভাঙার সাথে সাথে ধমকাধমকি করছে কাকে। বলতে বলতে সুরভি বেগম আর রুদ্রের দুই মামি রুমে এলো। সূচনা কাপা গলায় বলল, এসব হৈমি করেছে? কখন? কিভাবে? রুদ্র এবার আরো জোরে ধমক দিয়ে বলল। সেই কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে আমায়? সুরভি বেগম ধমকে বললেন, রুদ্র, চুপ করো। বাড়ি ভর্তি মেহমান, কি শুরু করেছিস ঘুম থেকে উঠে? বলেই থেমে গেল। ছেলের দিকে অবাক হয়ে চেয়ে বলল, তো চুল কই এমন ছোট হয়ে গেল কি করে? রুদ্র এবার দ্বিগুণ খেপে গিয়ে সবাইকে রুদ্র রুম থেকে বের করে দিল। সুরভি বেগমকে সূচনা বলল, হৈমি এটা কখন করলো খালামণি? আমি তো কিছুই জানি না। সুরভি বেগম হাঁটা পা থামিয়ে বড় বড় চোখ করে অবাক স্বরে বলল, কি হৈমি করেছে? রুদ্রের মামি বলল, মেয়েটা বেশ বিচ্ছু, কথা শুনলেই বোঝা যায়। তাই বলে এত দুঃসাহস অন্যের বাড়ি এসে এমন কাজ করে ফেলবে? রুদ্র যে মানুষ না জানি কি হয় আবার। মেয়েটাকে এবার কড়া কথা শোনানো উচিত। নয়না সব শুনে হৈমির দিকে রাগে চোখে তাকালো। সূচনা বেশ রেগে আছে হৈমির ওপর। বাড়ির অর্ধেক মানুষই হৈমির ওপর প্রচণ্ড বিরক্ত হয়েছে। সুরভি বেগম, রাদিফ আর রেদওয়ান শেখ বললেন, যা, ভালোই হয়েছে। এমনিতে তো কাটতো না। হৈমির দুষ্টামির জন্য হলেও এবার চুল সাইজে রাখবে। সকলের মন খারাপ বিরক্তকে তোয়াক্কা না করে হৈমি বলল, তোমরা কেন মন খারাপ করছো? আমি তো আন্টির জন্যই সেসব করলাম। কেমন ছেলে রে বাবা, নিজের বাড়ির লোকের কথা শুনে না। তাই তো আমি নিজের দায়িত্বে নিজের কাজটা করে দিলাম। ড্রয়িং রুমে সকলের মাথায় হাত। এই মেয়ে কি ভয় পায় না নাকি? রুদ্রের বড় মামি বলল, অন্যের বাড়িতে এসেছো, বান্ধবীর বোনের শ্বশুর বাড়ি, মুখ তো কম চালাও না। বাড়ির ছেলের ঘরে ঢুকে এমন কাজ করতে লজ্জা করলো না? নয়না মাথা নিচু করে ফেলল। হৈমি থতমত খেয়ে গেল। জোরপূর্বক হেসে বলল, এটা তো নয়না আপুর শ্বশুর বাড়ি, আর সম্পর্কে উনি আমার বিয়াই হয়। একটু মজা তো হতেই পারে। তাছাড়া আমি শুনলাম অমন চুলের জন্য ওনার মা নাকি কষ্ট পায়। তাই ভাবলাম আমি কেটে দিলে ওনার মা খুশি হবে। রুদ্রের মামি বলল, বাহ, এবাড়ির সকলকে খুশি করার দায়িত্ব তুমি নিয়েছো নাকি? সুরভি বেগম বললেন। আহ ভাবি, থাক না, বাচ্চা মেয়ে বুঝতে পারেনি। নয়না চোখ দুটো চিকচিক করছে। হৈমির মুখটা মলিন হয়ে গেছে।
ওপর থেকে সবটাই দেখলো রুদ্র। সকলে যখন কাজে চলে গেল নয়নাকে নিয়ে, তখন সূচনা ওপরে উঠে আসছিল। হৈমিও মাথা নিচু করে পেছন পেছন গেল। নয়না সূচনা রুমে ঢুকতেই হৈমি দরজা অবধি পা রাখতেই তার বাহু ধরে কেউ এক টান দিয়ে পাশের রুমে ঢুকিয়ে দরজা লক করে দিল। হৈমি চোখ মুখ খিচে চেঁচিয়ে বলল, ওই কে রে? কে আমাকে এভাবে টান দিলিস রে? কি লোহার মতো হাত মাইরি, উফ কি লেগেছি। আরে আমার হাতটা আর নাই রে, কোন ডিপ জল এমন করলি? এমনিতে তো এখন আমার মুডটাই অফ। বলে ওপরে তাকাতে চমকে গেল। ভয়ে ভয়ে থতমতকে এক ঢোক গিলে পেছনে তাকিয়ে দেখলো দরজা লক করা। তার পিঠ সম্পূর্ণ দরজায় ঠেকে গেছে। সামনে তাকাতেই রুদ্রর রাগী গম্ভীর মুখটা দেখে গলা থেকে বুক অব্দি শুকিয়ে গেল। রুদ্র ভয়ঙ্কর চোখে চেয়ে আছে, যেন এক্ষুনি গিলে খাবে তাকে। এতটা কাছে আছে যে সরে যাওয়ারও উপায় নেই। হৈমি ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলল, দেখুন সাদা ভূত, আমাকে ছেড়ে দিন, নয়তো আমি চেঁচাবো। রুদ্র সাদা কাবলি পরা আছে, তাই সাদা ভূত বলল হৈমি। এত বড় গাম্বাস পুরুষ হয়ে আমার মতো অবশ শিশুকে নির্যাতন করতে পারেন না আপনি? আমি আপনার নামে মামলা করব। আপনি যদি আমার দোষ ধরেন তাহলে আমি আপনাকে ভালো তেল শ্যাম্পুর নাম বলে দেব। ওগুলো লাগালেই আপনার চুলটা আবার বড় বড় সিল্কি মজবুত হয়ে যাবে। প্লিজ আমায় যেতে দিন। রুদ্র তার দুহাতে দরজা খানিক ধাক্কা দিয়ে শক্ত করে চেপে হৈমিকে আবদ্ধ করে ফেলল। হৈমি চোখ বড় বড় করে উপরে তাকালো। দম আটকে যেন এবার মরণ হবে হৈমির। ভারী শ্বাস নিতে নিতেই বলল, এত লম্বা হতে কে বলেছে? ঘাড় আমার ব্যাঁকা হইয়া গেল। এভাবে কি তাকিয়ে থাকা যায় ঘোড়ার ডিম? যেতে দিন না, নয়তো আমি চেঁচামেচি করবো। সবাই হাঁক ডাক করে বলবো আপনি আমার ইজ্জত হরণ করতে এসেছেন, এইভাবে টেনে এনেছেন। রুদ্র গাঢ় চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ, মুখ বন্ধ রাখো। বলে আগাগোড়া তাকালো হৈমির দিকে। লেডি জিন্সের সাথে লেডি শার্ট পরেছে হৈমি। হাঁটুর ওপর অব্দি লম্বা শার্ট, দু সাইডে দুটো ঝুঁটি করে কাঁধের সামনে নামিয়ে রেখেছে। আগাগোড়া বেশ ভালো মতন দেখে নিয়ে বলল, পরিবার থেকে কি কোনো শিক্ষা দীক্ষা দেওয়া হয়নি? মেয়েদের কিভাবে চলতে হয়, কিভাবে নম্রতা ভদ্রতা বজায় রাখতে হয়, তোর বাবা মা কি তোমাকে শেখায়নি? হৈমি স্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই তার সকল চঞ্চলতা থেমে গেল। শুধু সে নিশ্চুপ হয়ে গেল না, নিশ্চুপ হয়ে গেল তার চোখ, মুখ, হাত পা সব কিছু। রুদ্র দাঁতে দাঁত চেপে বলতেই থাকলো, সারাক্ষণ এত পটপট করো কেন? সমস্যা কি? মাথায় সমস্যা থাকলে বলো, পাগলা কারোতে অ্যাডমিট করে আসে। একটা ছেলের রুমে ঢুকে পড়লে, কারো ঘরে ঢুকলে নক করতে হয়, জানো না? নাকি সব ভদ্রতা সভ্যতা শেখানো হয়নি তোমাকে? কারো ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতে হয় না, এটাও জানো না তুমি? নিজেকে সকলের সামনে জোকার সাজাতে খুব ভালো লাগে, তাই না? তোমার এসব জোকারের মতো আচরণগুলো কিছু একটু হজম করে কিভাবে, তাই ভেবে পাই না আমি। আমার রুমে এসে সব বাথরুমে করার দুঃসাহস কোথায় পেলে তুমি? সব জায়গায় সব চলবে না। মেয়ে বলে মেয়ের হাড় করে ভেঙে দেয়নি, নয়তো এতক্ষণ হসপিটালে বেড়ে থাকতে। হৈমি চুপ। রুদ্র কিছু সময় থেমে আবারও বলল, এই মুহূর্তে তোমার সাথে আমি ঠিক কি কি করতে পারি এর ধারণাও নেই তোমার। বলে আরেকটু এগিয়ে গেল। মাথাটা বেশ ঝুঁকে হৈমির মুখোমুখি হয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে হৈমির ঠোঁট জোড়ায় বেশ শক্ত করে চেপে লিপস্টিক মুছতে লাগলো। আর বলল, সঙ্গের মতো নেক্সট টাইম যেন শাস্তি না দেখে, মাইন্ডেড। হৈমি কেঁপে উঠল। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। কান দিয়ে শো শো করে গরম বাতাস বয়ে যাচ্ছে। মাথায় প্রচণ্ড চাপ পড়েছে তার। রুদ্র পুরোপুরি হৈমির লিপস্টিক মুছে দিয়ে হৈমির দিকে তাকাতেই চমকে গেল। এ মেয়ে আবার কাঁদতে জানে, ইন্টারেস্টিং। সারাক্ষণ তো এত পটর পটর করে, এটুকুতে অবস্থা। বাঁকা হাসল রুদ্র। আর একটু কাছে চলে গেল, মৃদু ধমক দিয়ে বলল, তোমার মতো হাঁটুর বয়সী মেয়ের ইজ্জত নিয়ে নিজের ব্যক্তিতে কালি লাগানোর বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। তবে শাস্তি তো ভোগ করতে হবে। এত বড় অপরাধের শাস্তি সিম্পল থাপ্পড় হতে পারে না। শাস্তির জন্য নিজেকে প্রিপেয়ার করার সময় দিলাম। রুদ্রকে সারাদিন বাড়িতে দেখা যায়নি। সে কোথায় গিয়েছে তা কেউ জানে না। এদিকে বউ ভাতের অনুষ্ঠান শেষ। এবার বর কনে ফিরানি যাবে। রাদীপের সাথে সূচনা শোভনকে পাঠানো হবে ঠিক করা হলো। সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো নয়না। হৈমিও সকলের থেকে বিদায় নিল। সকলের সাথে কথা বলে সুরভি বেগমের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আন্টি, আমি কিন্তু জানি তুমি আমার উপর প্রচণ্ড খুশি হয়েছো। তোমার ওই ভূতের মতো ছেলেটাকে মানুষের মতো দেখতে পেয়ে তোমার খুব ভালো লাগছে, তাই না? সুরভি বেগম মুখ চেপে হেসে বলল, পাগলি মেয়ে, আমার ছেলেটা যা রাগী, তোমায় যে কিছু বলেনি এই অনেক। হৈমি বড় বড় চোখ করে তখনকার কথা ভাবল। এক ঢোক গিলে নিয়ে জোরপূর্বক হেসে বিড়বিড় করে বলল,
আমার রাক্ষস কাউকে কিছু না বলে ছাড়ে নাকি? আমার হাতটা তো ব্যথা বানিয়ে দিয়েছে, আমার হার্টবিটটা দুর্বল করে ছেড়েছে, ইজ্জতের উপর আঘাত হানে নাই, কিন্তু যে শাস্তির কথা বললো না জানি কি শাস্তি হয়। এর থেকে তো বরং আমি যত তাড়াতাড়ি সম্ভব এই দুই বাড়ি থেকে নাগালের বাইরে চলে যাই। রাক্ষসটা আমার আর খুঁজেই পাবে না। সুরভি বেগম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কিছু বলছো? না না, কিছু না আন্টি, টাটা। খুব খুব ভালো থেকো, আর আমার জন্য অনেক দোয়া করো, কেমন? যাতে আমি আবার এসে তোমাদের কানের 12টা বাজিয়ে দিতে পারি। হৈমির কথা শুনে সকলে হেসে উঠল। তা দেখে হৈমি বলল, যাক, যাওয়ার আগে সবাইকে হাসিয়ে ছেড়েছি। বলেই ভ্রু নাচালো। এবার সবাই হৈমির সাথে বেশ ভালো আচরণ করলো। তাকে আবারও আসতে বলল এই বাড়িতে। মেয়েটা এমন যে ওর ওপর বেশিক্ষণ রেগে থাকা যায় না। এমন এমন কথা বলে যে আদর করে দিতে মন চায়। মাহের গাড়ির পেছনে বাইকের ওপর বসেছিল। হৈমি যে মেয়ে আলাপ জুড়ে দিলে সহজে এখান থেকে বের করা যাবে না, তাই সে হৈমিকে ডাক দিয়ে গাড়িতে বসার জন্য তাড়া দিল। মায়েরকে দেখে হৈমির চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সকলকে টাটা করে মাহেরের কাছে ছুটে এসে বলল, ভাইয়া, তুমি আমায় বাড়ি দিয়ে আসো না প্লিজ। দাদু ভাই ওয়েট করছে আমার জন্য। ডিনারটা আমার সাথেই করবে তিনি, আর ওরাও তো আমাকে দেখার জন্য ছটপট করছে। দিয়ে এসো না প্লিজ প্লিজ প্লিজ। আমি একা যেতে পারবো, কিন্তু তা তো তোমাদের আবার পছন্দ হবে না, আন্টিকে বলে বকুড়ি খাওয়াবে। এর থেকে ভালো তুমি দিয়ে আসো। হৈমির কথা শুনে নয়ন চমকে উঠে গাড়ি থেকে খানিকটা মাথা বের করে বলল, সে কি, বাড়ি দিয়ে আসবে মানে? কোথাও যাবি না তুই। এক্ষুনি কিসের যাওয়া যাওয়ি? 7 দিনের আগে যাওয়ার কথা মুখেও আনবি না। হৈমির নাক বুজো করে নয়নের কাছে চলে গেল। কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু বলল। তারপর নয়নের গালে টুপ করে কিস করে দিল। নয়ন আর কোনো রিয়াকশন দেখালো না, বরং মাহিরকে বলল, ভাইয়া, এই ক্যাসেটকে দিয়ে আসো। হৈমির দিকে চেয়ে বলল, আর শোনো, প্যাকানির মা, গিয়েই ফোন করে জানাবি। রাতে অবশ্যই ভিডিও কল করবি। প্যাক করতে করতে তো সব ভুলে যাস। এইসব ভুললে কিন্তু তোর একদিন কি আমার একদিন। নয়নের গাল টেনে দিয়ে হৈমি বলল, ওকে ডিয়ার, দুইজনের মিলে 2 দিন। বেশ পুরনো একতলা বাড়ির সামনে এসে বাইক থামালো মাহির। পুরো রাস্তা হৈমি ননস্টপ কথা বলে গেছে, আর মাহির তার মনের কান দিয়ে সব কথা শুনেছে। সেও বলেছে অনেক কথা, তবে শুনেছে বেশি। হৈমি কথা বলার সময় বাকি লোক কথা বলার সুযোগ খুব কমই পায়। 4 বছর যাবৎ হৈমিকে দেখে আসছে সে, তাই অভ্যস্ত হয়ে গেছে এভাবেই। হৈমির কোনো আচরণই তার বিরক্ত লাগে না, বরং 5 বছরের ছোট বাচ্চার মতো কোমল প্রাণ মেয়েটাকে দেখে তার ভালো লাগে। গর্ববোধ হয় এমন একটা মেয়ের আশেপাশে নিজেকে রাখতে পেরে। নিজেকে নিয়ে নিজেরই গর্ববোধ হয় যে সে এমন একটা মেয়েকে ভালোবাসে, এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাবে। পরিবারের কাউকে ভালোবাসার কথা জানানো হয়নি, আর না জানিয়েছি এই মেয়েটাকে। কিন্তু আর বেশি দিন দেরি করা যাবে না। হেমি এখন বড় হচ্ছে, ওর জীবনে অন্য কেউ আসার আগেই আমার মনের কথা ওকে জানিয়ে দিতে হবে। ভাবলো মাহির। বাড়ির ডান পাশে ছোট পুকুর, বাম পাশে ছোট ফুলের বাগান। বাগানের ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল 10-11 বছর বয়সী ছোট ছোট বাচ্চারা। হৈমি আর মাহিরকে দেখে সকলের মুখে হাসি ফুটে উঠল। হৈমি আপু মাহির ভাইয়া বলে ছুটে এসে কয়েকজন মাহিরকে জড়িয়ে ধরলো। হৈমিও তাদের জড়িয়ে ধরলো। এক এক করে সকলের গালে কপালে কিস করলো। সব থেকে বাচ্চা মেয়ে, বয়স 4 বছর, নাম পরি। তাকে কোলে তুলে নিল মাহির। বাচ্চাটা আধো গলায় বলল, আমার বয় প্লেন যেতে, আমার বয় প্লেন যেতে। মাহির হৈমি সহ সকলেই বেশ শব্দ করে হেসে উঠল। হৈমি পরির 2 গাল টেনে দিয়ে বলল, ওলে বাবালে, বয়ফ্রেন্ড এসেছে, চলো চলো ভেতরে নিয়ে চলো, তাকে তো আপ্যায়ন করতে হবে। বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই রিয়াজউদ্দিন সোফা থেকে উঠে দাঁড়ালো। চোখে চশমাটা ভালো করে গুঁজে দিয়ে এগোতে এগোতে বলল, গিন্নি সাহেবের তাহলে আসার সময় হলো? হৈমি চট করে সে দাদুকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ ডিয়ার কর্তা, আপনাকে আমি প্রচণ্ড মিস করেছি। রিয়াজউদ্দিন হো হো করে হেসে হৈমির কপালে চুমু খেলো। মাহিরের দিকে তাকাতেই হৈমি সাইড হয়ে দাঁড়ালো। মাহির তাকে সালাম করলো। হৈমি বলল, তোমরা বসো, আর বাচ্চারা আমার সাথে চলো। এবার আমরা চানাচুর পার্টি করব, ওকে? সকলেই হৈ হৈ করে উঠল।
পরি বলল, আমি আমার বয়ফ্রেন্ডকে ঠেলে বানাবো। মায়ের হেসে ফেলল। পরীকে আরেকটু জড়িয়ে নিয়ে বসলো। হৈমি মুখ ভেঙচি দিয়ে বলল, থাক তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে। এই যে বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ডকে বলুন আপনার থেকে কেউ তাকে ছিনিয়ে নেবে না। ঢং। হৈমি সটাং সটাং করে চলে গেল। তার পিছু পিছু বাকি বাচ্চারাও গেল। মাহের মুচকি আসলো হৈমির যাওয়ার পানে চেয়ে। রাত 8টার দিকে বাড়ি ফিরল রুদ্র। ড্রয়িং রুমে বসেছিলেন সুরভি বেগম। ভেবে রেখেছিলেন আজ ছেলেকে বকবে, খুব বকবে। বকার পর যা রিয়াকশন হওয়ার হবে, কিন্তু আজ সে তার ছেলেকে শাসন করবেই। কেমন ছেলে সে, কেমন ভাই যে বড় ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানে নিরুদ্দেশ হয়ে যায়। মেহমানদের প্রশ্নের উত্তর দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে। জীবনটা তার ঝালাফালা এই ছেলেকে নিয়ে। এত কিছু ভেবে রেখেছিল সুরভি বেগম, কিন্তু ছেলেকে দেখে তার মনটা মাখনের মতো নরম হয়ে গেল। ছেলে যে চুল দাড়ি সব সাইজ করে এসেছে। ইস, এমন রাজপুত্রের মতো ছেলেটা কি বেশই না ছিল এতগুলো দিন। এবার ঠিক আছে, ইস নজর না লেগে যায়। মায়ের নজরই তো বেশি লাগে ভেবে রুদ্রর কাছে গিয়ে সামনে দাঁড়ালো। মা তাকে হয়তো এটা সেটা প্রশ্ন করবে, তাই মুখে বিরক্তির ছাপ এনে এদিক ওদিক তাকাতে লাগলো। সুরভি বেগম ছেলের ডান হাত নিয়ে কনিষ্ঠ আঙুলের মাথায় আলতো কামড় দিয়ে দিল। মুখে হাসি টেনে বলল, খাবার দিব? রুদ্র অবাক হলো ভীষণ। তার মা তাকে কোনো প্রশ্ন করলো না, তবে তাকে দেখে খুশি হয়েছে বেশ বুঝলো। তাই ছোট করে হুম বলে পাশ কাটিয়ে চলে গেল ওপরে। সুরভি বেগম মুচকি এসে খাবার বাঁধতে গেল। রুমে এসে দরজা ফিরাতেই সাদা টাইলসে গোল্ড নেকলেসটা চিকচিক করছে দেখতে পেল। ভ্রু কুচকে নিচু হয়ে নেকলেসটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ গভীর মনোযোগ দিল। বিয়ের দিন গেটের সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় হৈমির ফর্সা গলায় নেকলেসটা চিকচিক করছিল। তা ভুলে যায় কি করে? এটা তো হৈমির, এখানে পড়ে আছে কেন? ভাবল রুদ্র। পরক্ষণেই মনে পড়ে গেল সে তো টেনে নিয়ে এসেছিল এই রুমে, তখনই কোনোভাবে খুলে পড়েছে হয়তো। টিকলিটাও তার কাছে, এখন এই নেকলেসটাও। মেয়েটা বড্ড কেয়ারলেস। বিড়বিড় করতে করতে কয়েক পা হাঁটাহাঁটি করল রুদ্র। দৃষ্টি তার হাতে থাকা নেকলেসটার দিকেই। লকেটটা দেখে বেশ কৌতূহল জাগলো তার। ভারী মোটা লকেট খুলতে এক সাইডে দুজন নারী পুরুষের ছবি দেখতে পেল। খুবই ছোট, যার দরুন সেভাবে স্পষ্ট বুঝতে পারছে না দুজনের মুখ। আরেক পাশে হৈমির ছবি, এটাতে আরও বাচ্চা বাচ্চা লাগছে হৈমিকে। বাঁকা হাসলেও রুদ্র। নেকলেসটা নিজের কাবলির পকেটে রেখে কাবার্ডে রাখা মানিব্যাগ থেকে নিজের স্ট্যাম্প সাইজ একটা ছবি নিয়ে রুদ্র ছেড়ে বেরিয়ে গেল। সুরভি বেগম খাবার বেড়ে অপেক্ষা করছিলেন, সেদিকে কোনো খেয়াল নেই। বড় বড় পা ফেলে দৃষ্টি একদিকে স্থির রেখেই রোবটের ন্যায় বেরিয়ে গেল। সুরভি বেগম এত ডাকাডাকি করলেন, দরজা অব্দি এসেও ডাকলেন, তবুও দাঁড়ালো না সে। চোখের পানি ধরে রাখতে পারলেন না আর সুরভি বেগম। আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেলেন তিনি। হালকা নাস্তা পানি করার পর এবার বাচ্চারা চেপে ধরেছে মাহিরকে। তারা মাহিরের গলায় গান শুনবে। মাহির লজ্জা পেল, সকলকে নিষেধ করলো সে গাইবে না। এবার হৈমি কোমরে 2 হাত রেখে বড় বড় চোখ করে চেয়ে বলল, এই যে মিস পরীর বয়ফ্রেন্ড, গান না গাইলে আপনাকে ছাড়ছি না আজ। মাহির মনে মনে বলল, ধরে রাখো না, নিষেধ কোথায়? মনে মনেই হাসল মাহির। হৈমিও বায়না শুরু করলো গান শুনবে। হৈমির বায়নাকে উপেক্ষা করার শক্তি যে তার নেই। গিটারবিহীন কোনো প্রকার বাজনাবিহীন গান ধরল মাহির। গান ধরতেই হৈমি মেঝেতে সকল বাচ্চাদের নিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। মাহিরের সামনাসামনি বসে গালে হাত রেখে চুপচাপ গানে মনোযোগ দিল সে। মাহির হৈমির দিকে একবার আর তার কোলে বসা পরীর দিকে একবার চেয়ে গান গাইতে থাক। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন। আজ ইশক তোর কাটে না যে ঘর কেন বল। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে,
বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। পুরো গান গেয়ে শোনালো মাহির। হৈমির দিকে অপলকভাবে চেয়ে শেষ লাইনগুলো গাইল সে। হৈমি সেদিকে কোনো খেয়াল নেই। গান শেষে যে জোরে চিৎকার দিয়ে বলল, ওয়াও সুপার ভাইয়া, জাস্ট অসাধারণ ভয়েস তোমার। বাচ্চারা হাততালি দাও। সকলেই হাততালি দিল। মাহির মিটিমিটি হাসলো। সকলের এত খুশি, এত আনন্দ দেখে পরি এবার সেই খুশির মাঝেই বলে উঠল, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, তুমি এত আমার জন্য পেয়ে গেছো। পরির কথা শুনে হৈমি ড্যাব ড্যাব করে চেয়ে রইল পরির দিকে। সে ভেবে পায় না এই পুস্কিটা এত পাকা পাকা কথা কোথায় শেখে। পরক্ষণেই ভাবল, আমি কি কম পাক্কা নাকি? এরা তো আমারই শিষ্য। মুস্কি আসলো হৈমি। মাহিরও হৈমির দিকে চেয়ে মুস্কি এসে পরির দিকে তাকালো আর বলল, এটা তো আমার ভালোবাসার মানুষের জন্যই গিয়েছি, মাই ডিয়ার লিটল ওয়াইফ। দুদিন পর নয়নকে ফোন করে হৈমি। ফোন রিসিভ হতেই হৈমি চিল দিয়ে বলে, ওই ওই ওই, তুই জানিস কি হয়েছে? না বললে জানবো কি করে? নয়ন বেশ রেগে বলল। হৈমি থতমত খেয়ে গেল। আমতা আমতা করতে শুরু করলো। শেষে রেগে মেগে বলল, টেকলি হারিয়েছে, ওকে ফাইন, দুঃখটা সামলানো যায়, কিন্তু আমার স্বর্ণের চেন, আমার শেষ স্মৃতি, সেটা কেন হারালো নয়ন? মানে কি বলছিস? হ্যাঁ আমি ঠিক বলছি। আজ সকালে খেয়াল হলো আমার চেনটা আমার গলায় নাই, পার্স ব্যাগ কোনোটাতেই নেই। কি বলছিস হৈমি? ওইটা তো তোর বাবা মা তোকে দিয়েছিল, ওইটা তোর শেষ স্মৃতি, ওইখানে তাদের ফটো আছে। ওইটা কি করে হারালি? এত কেয়ারলেস কি করে হতে পারিস তুই? সারাদিন শুধু মুখই চালাস, মাথাটা চালাস না কেন? মাথা চালানোর জিনিস না তাই। শেষে রেগে মেগে বলল, হৈমি প্লিজ জান, রাগ করিস না। কিভাবে খুঁজবো সেটা বল প্লিজ প্লিজ। ওইসব রাক্ষসটার দোষ। যেদিন থেকে আমার জীবন এসেছে সেদিন থেকে একের পর এক অঘটন ঘটেই চলেছে। সে কি রে, তোর জীবনেও চলে গেছে? হৈমি থতমত খেয়ে গেল। আমতা আমতা করতে শুরু করলো। শেষে রেগে মেগে বলল, তুই আমাকে ফোনে দিবি না, শয়তান মেয়ে। বিপদে পড়েছিস, সাহায্য না করে মজা নিচ্ছিস। তোর মুখে পোকা পড়ুক, তোর 32টা পাটি দাঁতে 64টা পাটি দাঁত হোক, ডাইনি বুড়ি হয়ে যায় তুই, শাকচুন্নি। একদমে বকে ফোন কেটে দিল হৈমি। রাগে ফোঁসফোঁস করতে করতে ফোন বিছানায় রেখে বেরিয়ে পড়ল। এদিকে নয়ন আবারও তাকে ফোন করে যাচ্ছে সমানে, অথচ রিসিভ করার নাম নেই। মনে মনে ভাবল, নয়না আপুকে ফোন করি। এ বাড়িতে থাকলে মা ভাইয়ের চোখে বা আমাদের চোখে পড়তো, তাহলে আপু শ্বশুর বাড়িও ফেলে আসতে পারে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, ধুর। বলে ফোন করলো নয়নাকে। নয়নাকে ফোন করে যা শুনলো এতে 2 মিনিট মাথা ভরমন করে ঘুরতে থাকলো নয়নের। রুদ্র হৈমির নেকলেস নিয়ে নয়নাকে দেখিয়েছে। নয়না তার নিজের কাছে নেকলেস রাখতে চেয়েছিল আর বলেছিল সেই হৈমিকে দিয়ে দেবে, কিন্তু রুদ্র নয়নাকে নেকলেস দেয়নি, বরং হৈমি কোথায় থাকে, কোন কলেজে পড়ে, বাড়িতে কে কে আছে সব জেনে নিল রুদ্র। সব শুনে খানিকটা অবাক হয়েছে রুদ্র, যদিও ডিটেলসে কিছু বলেনি নয়না। শুধু এইটুকু বলেছে হৈমির বাবা মা বেঁচে নেই। রিয়াজউদ্দিন এবং সাথে 20-25 জন বাচ্চার সাথে থাকে হৈমি। এর যোগসূত্র কি তা বলেনি নয়না। রুদ্র বেশি প্রশ্ন করেনি। সবটা শুনে নয়ন ফোন কেটে আবার হৈমিকে ফোন দিল, কিন্তু না, ফোন ধরার কোনো নাম নেই মেয়েটা। বিয়ের 3য় দিন রুদ্র নয়নার একমাত্র দেবর, তার সাথে প্রথম কথা বলল, তবুও সাবজেক্ট হৈমি। বেশ অবাক হলো নয়না এবং সূচনা। অজানা ভয় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল সূচনাকে, তবুও মনকে মিথ্যে সান্ত্বনা দিতে লাগলো সে। বুকের ভিতর কেমন শূন্যতা হতে লাগলো। অস্থিরতারা ক্রমশ চেপে ধরলো তাকে। সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে দরজা লক করে চোখের পানি ফেলতে লাগলো সে। ছোটবেলা থেকে মাকে পায়নি, মায়ের আদর ভালোবাসা পায়নি, নিজের বাবাকেও পায়নি। খালামণির ভালোবাসায় বেড়ে উঠেছে সে। বোঝ বয়স থেকে রুদ্রের প্রতি আলাদা এক টান অনুভব করেছে সে। রুদ্রের খুঁটিনাটি সকল বিষয় সবসময় খেয়াল রেখেছে। ধীরে ধীরে বুঝতে শিখেছে রুদ্রের প্রতি তার টানের মানে, অনুভব করতে শিখেছে তার ভালোবাসাকে। প্রচণ্ড ভালোবেসে ফেলেছে সে রুদ্রকে। তার খালামণি তার এই ভালোবাসা থেকে তাকে কথা দিয়েছে সেই হবে শেখ বাড়ির ছোট ছেলের বউ। মনটা ভীষণ খারাপ। হৈমি মন খারাপ বেশিক্ষণ থাকা মানে বিশ্বে বড়সড় একটা রেকর্ড তৈরি হয়ে যাওয়ার মতো। আর এমন রেকর্ড হৈমি তৈরি করতে চায় না। সাইকেলটা নিয়ে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে বেরিয়ে পড়ল হৈমি।
রাত তখন 8টা ছুঁই। ছোটবেলা থেকেই অভ্যেস তার রাতের বেলা চিকু মামার দোকানের আইসক্রিম চকলেট খাওয়া। দিনের বেলা কিনে এনেও রাতে খাওয়া যায়, কিন্তু সেটাতে হৈমি মজা পায় না। হৈমি মজা পায় রাতের বেলা দাদুভাইকে লুকিয়ে সাইকেল দিয়ে বের হওয়াতে। দিনের বেলা মেয়ে মানুষ সাইকেল চালিয়ে বাইরে যাওয়াটা সবাই ভালো চোখে দেখে না, বলেছেন দাদু। রাতের বেলা মুখ ঢেকে বের হলে মানুষের নজরে পড়লেও সেভাবে পৌঁছে যায় না। এনজিওতে জব করা অনেক মহিলাই সাইকেল করে যাওয়া আসা করে রাত 8টা অবধি। এমন অনেক মেয়েকে দেখা যায় বাইরে, তাই 8টার ভেতরেই সে বের হলো। 15 মিনিটের মধ্যেই ফিরে আসবে ভেবে আসার সময় বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসবে এবং সকালে দেবে। আর কাল সকালে চেন খোঁজার জন্য বের হবে। প্রথমে নয়নদের ওখানে যাবে, তারপর নয়না আপুর শ্বশুরবাড়ি। এসব ভাবতে ভাবতে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে সে। হঠাৎ সামনে এসে পড়ল কালো রঙের প্রাইভেট কার। ভাবনায় ছেদ ফেলিয়ে তাড়াহুড়োয় সাইড করতে গিয়ে মেন রাস্তার বাইরে মাটিতে পড়ে যায় সাইকেল সহ হৈমি। ও মা গো, মা মরে গেলাম গো, আমার কেউ ধরো গো। চিকু মামা গো, আমার বুঝি তোমার দোকানের আইসক্রিমটা চকলেট আর খাওয়া হবে না গো। কার বাপের এত বড় গাড়ি রে, কার বুকের এত বড় পাটা রে, হৈমির সাইকেলের সামনে এসে পড়লি রে, হৈমির কোমরটা ভাঙলি। মরে গেলাম রে, আমি মরে গেলাম। আমি যদি বেঁচে ফিরি তোর গাড়ির 12টা বাজাই দেবো রে। হৈমির কান্নাজনিত আহত গলা শুনে অবাক হলো রুদ্র। তার বোঝা হয়ে গেল এমন বাচাল মেয়ে হৈমি ছাড়া আর কেউ না। রুদ্র গাড়ি থেকে নামলো সে। আশেপাশে বেশ নির্জন, তেমন গাড়িও চলছে না। দূরে কয়েকজন লোক দ্রুত পায়ে হেঁটে এগিয়ে আসছে দেখে রুদ্র হৈমির কাছে গেল। হৈমির অবস্থা দেখে নিচু হয়ে দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট শাট আপ, ডোন্ট শাউট। বলে হৈমিকে কোলে তুলে নিল। এতে হৈমি দ্বিগুণ চেঁচামেচি শুরু করলো। বাঁচাও, কে আছো বাঁচাও। এক সুন্দরী মেয়ের কোমর ভাঙার সুযোগ নিয়ে বাংলা সিনেমার ডিপজলের মতো এক গাম্বাস পুরুষ মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে গো। রুদ্র দেখল লোকগুলো এবার দৌড়াতে শুরু করেছে। রুদ্র জোর গলায় বলল, ড্রাইভার, জলদি সাইকেলটা গাড়ি ডিকিতে ওঠাও। সঙ্গে সঙ্গে ড্রাইভার শরীফ সাইকেল ডিকিতে ওঠালো। রুদ্র হৈমিকে নিয়ে গাড়িতে উঠতেই শরীফ গাড়ি স্টার্ট দিল। হৈমি এত চেঁচাচেঁচি করছিল যে রুদ্র বাধ্য হয়ে এক হাতে হৈমির মুখ চেপে অন্য হাতে হৈমির কাঁধ চেপে নিজের সাথে জড়িয়ে বসে রইল।